নবম ও দশম শ্রেণীর সায়েন্সের স্টুডেন্ট যারা ভিডিওটি ভবিষ্যতে দেখবে বা বর্তমানে দেখছো, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বেশ ব্যস্ত সময় কাটাচ্ছ পড়াশোনা নিয়ে। আজ আমরা তোমাদের জন্য গত ভিডিওর মতো আরেকটি ভিডিও দিতে যাচ্ছি, সেটা হচ্ছে গতির সমীকরণের প্রমাণ। গতির সমীকরণে গত ভিডিওতে একটি প্রমাণ দেখিয়েছিলাম গতির সমীকরণের, আজ আরেকটি প্রমাণ দেখাবো। চলো আমরা সমীকরণটি দেখি। একটি সমীকরণ আছে যেটা তোমাদের অনেক প্রয়োজনীয়, যেটা ম্যাথ করার জন্য, আর ফিজিক্সে তো অবশ্যই কি ম্যাথ রিলেটেড প্রশ্ন প্রত্যেকটি, এবং সেই ম্যাথ গুলো করার জন্য যে সমীকরণগুলো আমাদের প্রয়োজনীয় তা অবশ্যই ভালো করে জানতে হবে। তো এখন যে সমীকরণটি আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু টাইম টিটা অনুপস্থিত। টি যদি না থাকে, মানে সময় যদি অঙ্কে দেয়া না থাকে, তখন আমরা এটা ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার করতে পারি। এখন সেটার প্রমাণটা আগে দেখবো, সেটা কোন কোন কাজে ব্যবহার করব বা কোন কোন ম্যাথে ব্যবহার করব সেটা আমি পরে তোমাদেরকে জানাবো। এখন আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, যেটা ত্বরণ নির্ণয়ের সমীকরণ থেকে পেয়েছিলাম। অর্থাৎ ত্বরণ যেভাবে নির্ণয় করি সেখান থেকে শেষ বেগ, আদি বেগ, ত্বরণ আর সময় নিয়ে আমরা একটা সমীকরণ জানি, ভি সমান ইউ প্লাস এটি। এখন আমরা উভয় পক্ষ বর্গ করি, ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস এটি হোল স্কয়ার, বর্গ করে উভয় পক্ষকে। এখন ইউ প্লাস এটি হোল স্কয়ার, এটাকে সূত্র ভাঙানো, বীজগণিতের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2uat প্লাস এ স্কয়ার টি স্কয়ার। এটা হলো আমাদের সূত্র, মানে ভাঙার পরে আমাদের এটা পেলাম। এখন আমরা দেখি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, 2 এ কমন নিলে কি হয় ইউটি, এখানে তো 2 নেই কিন্তু সেদিন হাফ হয়ে যাবে, হাফ এ স্কয়ার থেকে চলে গেছে, তাহলে এটি স্কয়ার হয়, হাফ এটি স্কয়ার। এখন আমরা দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এসটা কোথা থেকে পেলাম? আগে আমরা সমীকরণ গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি প্রমাণ করে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমান হচ্ছে এস। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এর জায়গায় আমরা এস লিখলাম, তাহলে আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as পেলাম। এখন এই সূত্র, এই সমীকরণটা ব্যবহার করে অনেকগুলো ম্যাথ করা যায়। চলো আমরা সেই ম্যাথ গুলো কিভাবে কিভাবে করবো সেটা আমি এখন আলোচনা করব। এটা প্রমাণটা দেখেছো তোমরা, প্রমাণটা ভালো করে তোমরা শিখে নিবে এবং ভিডিওটা আবার টেনে দেখবে, তাহলে প্রমাণটা শিখতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, আর প্রমাণটা অবশ্যই তোমাদের কাজে আসবে। এখন আমরা কিছু ম্যাথ করার জন্য আমাদের যে এই সূত্রগুলো ব্যবহার করতে, মানে এই সমীকরণগুলো ব্যবহার করব, এটা আমাদের শিখতে হবে। আমরা গত ভিডিওতে অবশ্যই একটা সমীকরণ শুরুতে শিখেছিলাম ত্বরণ থেকে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এই সমীকরণটা তখন ব্যবহার করবো যখন আমাদের যেমন দুইটি গাড়ির উল্লেখ থাকলো, উদ্দীপকে দুইটি গাড়ির কথা উল্লেখ থাকলো, একটি গাড়িতে বেগ দেওয়া আছে আর একটি গাড়িতে ত্বরণ দেওয়া আছে। মনে করো একটি গাড়ির পিছন থেকে আরেকটি গাড়ির পিছন থেকে যাত্রা শুরু করলো একই সময়ে, অনেক পিছন থেকে। তোমাদের ম্যাথ আসলো যে কতক্ষণ পরে গাড়ি দুটির বেগ সমান হবে,
এখন প্রথম এক গাড়িতে হয়তো ত্বরণ দেওয়া আছে, আরেক গাড়িতে বেগ দেওয়া আছে, তখন গাড়ি দুটির বেগ সমান হবে, এর মানে ত্বরণও সমান হয়ে যাবে। তখন আমরা ওই অঙ্কটি সলভ কিভাবে করব? সলভ করবো যে আমরা ভি মানে যে গাড়ির বেগটা দেওয়া আছে সেটা ভি বসাবো, আর স্থির অবস্থান থেকে শুরু করে ওরা গাড়িগুলো যাত্রা শুরু করে, তখন ইউটা 0 হয়ে যাবে, আর যে গাড়িটার ত্বরণ আছে সেটা দিব, আর টিটা বের করতে হবে। টিটা হচ্ছে কত সেকেন্ড পরে তারা মানে কি তাদের বেগ সমান হয়ে যাবে। তখন কি আমরা এই সমীকরণটা ব্যবহার করে আমরা সহজেই মানে কি ওই অঙ্কটা সলভ করতে পারবো। এটা তো একটাই গেল। এরপরে আমরা পড়ন্ত বস্তুর বেলায় আমাদের সমীকরণটা কি হবে? এখানে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। জি হচ্ছে এখানে এর জায়গা হচ্ছে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.81, এটা আমরা ধরি আদর্শ মান, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে যখন ভূপৃষ্ঠে কোনো বস্তু উপর থেকে পড়তে থাকবে। তখন আমরা এখান থেকে আমরা যখন উপর থেকে ছাড়বো তখন অবশ্যই এটা শূন্য থাকবে, বেগটা আদি বেগটা শূন্য। তাহলে যদি বলে যে কত বেগে মানে কত বেগে যেতে পড়বে, মাটিতে পড়বে, তখন আমরা জি আর টি এর মান বসালে কত এত সেকেন্ড পর কত বেগে পড়বে, তখন আমরা জি আর টি এর মান বসালে সেটা পাবো। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারছি? ভিটা, অর্থাৎ কত বেগে মাটি স্পর্শ করলো সেটা। জি এবং টি এর মান দেওয়া থাকবে। আর যদি মনে করে এত বেগে মাটি স্পর্শ করলে কতক্ষণ পর মাটি স্পর্শ করলো সেটা যদি আমরা বের করতে চাই, তখন কতক্ষণ পর মানে সময় টি বের করতে হবে, তখন জি এবং ভি দেওয়া থাকবে। জি তো অবশ্যই আমরা মুখস্থ জানি, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ কেবল 9.8 যাবে। আর ইউটা হচ্ছে যে 0, মানে যখন উপর থেকে কোনো বস্তুকে মানে নিচে ছাড়া হবে অবশ্যই কি প্রথমে 0 থাকবে, তারপর আস্তে আস্তে কি 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেতে থাকবে। মাটিতে কত বেগে পড়বে অথবা কতক্ষণ পর মাটি স্পর্শ করবে, সেই ম্যাথ গুলো জানার জন্য আমাদের সেটা বের করতে হয়। মানে এই সমীকরণটা দিয়ে আমরা বের করতে পারি। এরপরে ধরো আরো আছে, এখন আরেকটা দেখি আমরা। কিছুক্ষণ আগে যে সমীকরণটার প্রমাণ দেখালাম সেই সমীকরণ দিয়ে আমরা কিভাবে ম্যাথ করবো সেটা হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a। এখন আমরা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর বেলায় সেটা সমীকরণটা কিরকম হবে? সেটা হবে ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2a, ইউ স্কয়ার প্লাস 2gh হয়ে যাবে। gh মানে নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর বেলায়, h মানে কত উচ্চতা থেকে এটা নিচে পড়ছে সেটা, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন কেউ যদি কত উচ্চতা থেকে মানে কোনো বস্তু পড়ছে এটা যদি বের করতে চায় কোনো ম্যাথ, তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2jh এই সমীকরণটা ব্যবহার করতে পারে। অর্থাৎ ইউ তো অবশ্যই 0 হবে, তার ভি স্কয়ার একটা বেগ থাকবে, শেষ বেগ থাকবে, কত বেগে মাটিকে স্পর্শ করবে, আর জি তো অভিকর্ষজ ত্বরণ, আর এইচটা কি হবে? এইচটা হচ্ছে উচ্চতা, হাইট। এইচ হচ্ছে হাইট, উচ্চতা, যেহেতু উপর থেকে নিচে তাই। এখন আমরা ইউটা বাদ দিয়ে দেওয়া যাবে 0, ভি স্কয়ার সমান 2gh, তাহলে আমরা এটাকে এভাবে 2gh ইকুয়াল বা দিয়ে দিতে হবে
ভি স্কয়ার। আর আমরা উচ্চতাটা বের করতে চাচ্ছি, বা এইচ ইকুয়াল 2g নিচে চলে যাবে, এটা ইন্টু আছে, আর ভি স্কয়ার বাই 2g। তাহলে আমরা কত উচ্চতা থেকে বস্তুটি পড়লো সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে যে তাহলে কত উচ্চতা থেকে কোনো বস্তু নিচে পড়লো, এটা যদি আমাদের যদি এখানে টি না থাকে, টি অনুপস্থিত, অর্থাৎ ভি আছে আর স্থির অবস্থান, অবশ্যই উপর থেকে যখন ছাড়বে তখন ইউটা 0, সেই বেগটা থাকলো। আর ডিটা তো আমরা জানি মুখস্থ 9.8, ইউকে 9.8 মানে লিখে সমস্যা নাই। তাহলে এইচ বের করা যাবে, এইচ মানে হাইট, মানে উচ্চতা উপর থেকে নিচে। এটা একটা গেল। তারপরে আমরা নিক্ষিপ্ত বস্তুর বেলায় যেটা করব, নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা কি করতে পারবো, মানে নিচ থেকে কোন একটা ঢিল উপরে ছুড়লে এখন ঢিলটি কত উচ্চতায় উঠলো সেটা কিভাবে বের করতে হবে। এখন আমাদের মনে রাখতে হবে যে এই চিহ্নটা পাল্টে যাবে, তবে ভি স্কয়ার যেটা আছে কি হবে, ভি স্কয়ার যেটা আছে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। যখন আমরা নিচ থেকে উপরের দিকে ঢিল ছুটবো বা উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করবো, তখন আমরা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করবো, অর্থাৎ পৃথিবী তার নিজের দিকে টানতেছে, কিন্তু আমরা বল প্রয়োগে একটা বেগ দিচ্ছি যে কারণে উপরে উঠে যাচ্ছে। কিছুক্ষণ পর অবশ্যই আবার কি এটা পৃথিবীতে ফিরে আসবে, কারণ পৃথিবী তার অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের দ্বারা বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানছে। তখন আমরা ইউ স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস হয়ে যাবে তখন, অর্থাৎ এটা মাইনাস যেহেতু ঋণাত্মক হয়ে যাবে তখন ও এটা আস্তে আস্তে ও ঋণাত্মক তরলে পরিণত হবে, সেটা তখন -2gh। তখন ভি স্কয়ার, ভিটা শেষ বেগ, অর্থাৎ যখন একেবারে উপরে উঠে গেছে তখন কি ভিটা হয়ে যাবে 0, আর শুরুতে যে মানে আমরা যে বেগে ছুটবো এটা হবে ইউ স্কয়ার মাইনাস 2gh। তখন আমরা এই যে ভিটা 0, এটা 0 হয়ে গেলে আমরা 2gh কে যদি এদিকে নিয়ে আসি, 2gh এটা নিয়ে আসলাম, মাইনাস যেহেতু এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তখন কি এটা 2gh সমান ইউ স্কয়ার, অর্থাৎ আদি বেগটা শুরুতে যে বেগে বস্তুটাকে নিক্ষেপ করা হবে সেটা 2gh সমান ইউ স্কয়ার। আর ভিটা 0, সেজন্য আমরা এটা 0 করে দিলাম, মানে উপরে উঠে গেলে যতটুকু উপরে উঠতে পারে ঢিলটা বা কোনো বস্তুটা ছুড়লে অতটুকু গিয়ে ওইটা 0 হয়ে যাবে, আর উপরে উঠতে পারবে, সেজন্য ওটা শেষ বেগটা 0। আর আদি বেগ মানে শুরুতে আমরা একটা বেগ দিয়ে এটাকে নিক্ষেপ করেছি। এখন 2gh অর্থাৎ মাইনাসটা এদিকে, এটা মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার। তখন আমরা আবার এই অর্থাৎ নিক্ষেপ করার পরে বস্তুটি কত উচ্চতায় উঠেছিল, মানে কত উচ্চতা পর্যন্ত উঠতে পেরেছিল সেটা, তখন আমরা এই মানে বের করে দিব, তখন ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, সেটা দিয়ে আমরা কি বের করতে পারবো, সেই মানে আমরা নিচ থেকে বস্তুটি কত উচ্চতায় উপরে উঠেছিল, অর্থাৎ নিচ থেকে যত উচ্চতায় উঠে আবার সে নিচে নামাচ্ছে সেই পর্যন্ত আমরা কি তার ইয়েটা জানতে পারবো, উচ্চতাটা জানতে পারবো। এটা হলো এই সূত্রটা, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর যদি কোনো বস্তু কত উচ্চতায় উঠেছে সেটা বের করা সহজে এই সমীকরণ থেকে বের করা যায়।